আসসালামু আলাইকুম। যখন কোনো বান্দা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে শয়তানের সামনে মাথা নত করে, তখন সে যা চায় শয়তান তাই তাকে দিয়ে দেয়। কিন্তু প্রতিদান হিসাবে নিয়ে নেয় তার সবচেয়ে প্রিয় জিনিসটা, তার স্ত্রীকে। বছর কয়েক পর সেই শয়তান আবার ফিরে আসে, তবে এবার সে এসেছে আরো ভয়ানক কিছু নিতে, তার মেয়েকে। আর এই মেয়েটার নাম আলফি। সে জানেই না তার রক্তের ভেতর লুকিয়ে আছে এক প্রাচীন অন্ধকার চুক্তির ছায়া, যেটা আজও তার বাবা পূরণ করতে পারেনি। সেই চুক্তিটা কি ছিল আর কতটা ভয়ানক ছিল তার পরিণতি, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। গল্পের শুরুতে আমরা লেসমানা নামে এক ব্যক্তির সাথে পরিচয় হই। তিনি গভীর চিন্তায় আছে, যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনকে নাড়া দিচ্ছে তার। এমন সময় তার দরজায় কেউ কড়া নাড়ে। লেসমানা দরজা খুলতেই আমরা এক অদ্ভুত মহিলার দেখা পাই, যার নাম প্রিস্টেস। লেসমানা প্রিস্টেসকে বলে, উপরে চলুন, সেখানে সবকিছু প্রস্তুত আছে। তারা উপরে যাওয়ার পথে প্রিস্টেস একটি দরজা লক্ষ্য করে। লেসমানা জানায় এই দরজাটি নিচের একটি স্টোর রুমের। প্রিস্টেস তখন বলে, তাহলে চলো নিচের রুমেই কাজটা সেরে ফেলি। নিচে গিয়ে তারা একটি রহস্যময় আচার অনুষ্ঠান শুরু করে। মেঝেতে ময়দা ছড়িয়ে একটি বৃত্ত তৈরি করা হয়, চারপাশে মোমবাতি জ্বালানো হয়। বৃত্তের মাঝে রাখা হয় একটি ছাগলের কাটা মাথা, যা দৃশ্যটিকে আরো ভৌতিক করে তোলে। প্রিস্টেস লেসমানাকে বলে, যা আনতে বলেছিলাম সেগুলো আমাকে দাও। লেসমানা তখন একটি ব্রিফকেস খুলে। ব্রিফকেসের ভেতর থেকে বেরিয়ে আসে কিছু চুল আর প্রচুর টাকা। প্রিস্টেস সেই চুল হাতে নিয়ে গিলে ফেলে, তারপর নিজের চুল ছিঁড়ে আঙ্গুলে পেঁচাতে শুরু করে। এরপর তিনি সেই চুল পেঁচানো আঙ্গুল লেসমানার মুখে ঢুকিয়ে দেয়, আর লেসমানাও সেই চুল খেয়ে ফেলে। আর ব্রিফকেসে যে টাকাগুলো ছিল সবগুলো টাকাতে প্রিস্টেস আগুন ধরিয়ে দেয়, আর লেসমানার হাতের তালু একটা ছুরি দিয়ে কেটে রক্ত সেই বৃত্তের মধ্যে ফেলে। লেসমানা এতে খুব রেগে যায়। তখন আবার কারেন্ট চলে গেল। আমরা দেখতে পাই প্রিস্টেস হাওয়াতে উপরের দিকে উঠে যাচ্ছে। লেসমানা যখন প্রিস্টেসকে এভাবে দেখতে পায়, সাথে সাথে সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর চোখ বন্ধ করে বলে, আমি তোমার গোলাম, আজ থেকে আমি তোমার দাস। তখন এই ঘরে টাকার বৃষ্টি পড়তে শুরু করে। লেসমানা ব্রিফকেসের দিকে তাকিয়ে দেখতে পায় সেই খালি ব্রিফকেস টাকা দিয়ে ভরে গিয়েছে। সে খুশিতে আত্মহারা হয়ে যায়, দৌড়ে গিয়ে টাকাগুলো জড়িয়ে ধরে। তখন পিছন থেকে একটা ছাগল ডেকে ওঠে। লেসমানা পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় একটা ছাগল দাঁড়িয়ে আছে, আর একটু আগে আমরা যে ছাগলের কাটা মাথা দেখতে পেয়েছিলাম সেটা এই ছাগলটার মাথা ছিল। প্রিস্টেস তখন লেসমানকে বলে, মনে রাখবা লেসমানা, সে তোমার শপথ গ্রহণ করেছে। এখন তুমি বাড়ি যাও, তোমার জন্য আরো ধন সম্পদ অপেক্ষা করছে, আর তোমার করা প্রতিজ্ঞার কথা কখনো যেন ভুলে যেও না। এরপর লেসমানা সেখান থেকে দ্রুত চলে যায়, আর দরজাটা একাই বন্ধ হয়ে যায়। লেসমানা এখানে কিসের প্রতিজ্ঞা করেছিল সেটা আমরা সামনে জানতে পারবো। তো এর কিছুদিন পর থেকেই লেসমানা রাতারাতি অনেক ধনী হয়ে যায়। খবরে তার নাম বের হয়, সব মিডিয়া পত্রিকা তাকে নিয়ে শুধু খবর করতে থাকে। কিন্তু এরই মাঝে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। লেসমানার প্রথম স্ত্রী ইন্তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর লেসমানা সাবেক অভিনেত্রী লাক্সমিকে বিয়ে করে। কিন্তু কিছুদিন পর শুরু হলো এক ভয়ানক পরিস্থিতি। লেসমানার ব্যবসাতে ধস নেমে পড়ে। হঠাৎ করে দেউলিয়া হয়ে যায় লেসমানা। কর্পোরেশন তাদের সব সম্পত্তিগুলো আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে। এখানে আমরা আরো কিছু ছবি দেখতে পাই, যাদের মুখে ক্রস চিহ্ন দেওয়া আছে। আর এখান থেকে আরো জানা যায় লেসমানের এক মরণবেধি রোগ হয়েছে, যেটা সমাধান ডাক্তাররাও করতে পারছে না। এমনকি তার শরীর থেকে মাংস পচে পচে বের হয়ে যাচ্ছে। আর একটু পরেই আমরা তাকে দেখতে পাবো। এরপর আলফি নামে একজন মেয়েকে দেখতে পাই। আলফির হাতে আমরা কিছু আঁচড়ের দাগ দেখি। এই দাগের পিছনে ভয়ঙ্কর এক ইতিহাস জড়িয়ে রয়েছে, যেটা আমরা একটু পর জানবো। আলফি হচ্ছে লেসমানার প্রথম স্ত্রীর মেয়ে। যেহেতু লেসমানা মৃত্যুশয্যায়, তাই তাদের ছেলে মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই একসাথে মিলে তাদের বাবার সাথে দেখা করবে। আলফির তার বাবার সাথে ভালো সম্পর্ক নেই। আলফি মনে করে তার বাবার জন্য তার মা মারা গিয়েছে। আলফি যখন হাসপাতালে লিফটে উঠে, তখন তার মনে হয় তার পিছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে। আলফি পিছনের দিকে তাকায়, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না। কিন্তু আমরা তো দেখতে পেয়েছি তার পিছনে কেউ একজন ছিল। এখানে আমরা আরো তিনজনকে দেখতে পাই। এই তিনজনের মধ্যে দুজন হচ্ছে লেসমানার দ্বিতীয় স্ত্রীর এক মেয়ে আর এক ছেলে, মায়া আর রুবেন। আর এই মেয়েটা হচ্ছে রুবেনের গার্লফ্রেন্ড লিলি। এরপর তারা সবাই
মিলে তাদের বাবাকে দেখার জন্য আসে, কিন্তু এখানে তাদের বাবার এই অবস্থা দেখে তারা সবাই ঘাবড়ে যায়, কারণ লিসবনার হাত একদম কালো হয়ে পচে গিয়েছে, গাল, গলা, মুখ থেকে মাংস পচে পচে বের হচ্ছে। আর আলফি আজ 10 বছর পর তার বাবাকে দেখতে আসলো। এখানে আরো জানা যায় লিসবনার সব সম্পত্তি বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু বাগান বাড়ি আলফির নামে করা হয়েছে দেখে সেটা এখনো বিক্রি হয়নি। আর বাগান বাড়িটা সেটাই যেখানে আমরা লিসমানকে রিচুয়াল করতে দেখেছিলাম। তখন মায়া আলফিকে বলে, আমার মা চাচ্ছে বাগান বাড়িতে গিয়ে দেখার জন্য যে সেখানে কোনো সম্পত্তি আছে কিনা। এরপর মায়া সেখান থেকে বের হয়ে যায়। আলফি যখন তার বাবার সঙ্গে একা ছিল ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে লিসমানা হঠাৎ আলফির হাত শক্তভাবে চেপে ধরে। আলফি পাশে খেয়াল করে পর্দার আড়াল থেকে এক ভয়ঙ্কর হাত যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে মরিয়া হয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লিসমানার হাত থেকে কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারছে না। ঠিক তখনই সেই শয়তান তার দিকে এগিয়ে আসতে আসতে হঠাৎ গায়েব হয়ে যায়। আলফি চমকে খেয়াল করে তার হাত তার বাবা নয়, বরং এক ভয়ঙ্কর শয়তান ধরে রেখেছে। আর মুহূর্তের মধ্যেই সেই শয়তান আলফির উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর আচমকাই বিদ্যুৎ ফিরে আসে, আর দেখা যায় এইসব কিছুই ছিল আলফির কল্পনা। আলফি ভয়ে ঘামে ভিজে গেছে। ওই সময় লিসমান হঠাৎ তার গলা চেপে ধরে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এমন সময় রুবেন, মায়া আর লিলি ঘরে ঢুকে পড়ে। আর তখন লিসমানা ছুটে গিয়ে লিলির মুখের উপর রক্তবমি করে দেয়। এর কিছুক্ষণ পর সেখানে লাক্সমি চলে আসে আর আলফির সাথে পরিচয় হয়। এরপর তারা সবাই যার যার বাড়িতে চলে যায়। মাঝ রাতে আলফির ঘুম ভেঙে যায় এক ভয়ঙ্কর স্বপ্নে। সে দেখতে পায় কোনো অদৃশ্য শক্তি তার মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে। এই একই স্বপ্নটা আলফি বারবার দেখতে পেত, যেন এই দৃশ্য তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ঘুম থেকে উঠে আলফি দেখে বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দে ভয়ে সে ঘরের জানালাটা গিয়ে বন্ধ করে দেয়। ঠিক তখন তার চোখে পড়ে একটি ছবি। ছবিটাতে আলফি আর তার মা একসাথে আছে। ছবিটা নিতেই আলফি খেয়াল করে ছবির পেছনে একটা ছোট চাবি লুকিয়ে রাখা আছে। আলফি দেরি না করে পরের দিন সেই চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে বাগানবাড়ির উদ্দেশ্যে। অনেকক্ষণ পথ চলার পর সে এসে পৌঁছায় এক নিস্তব্ধ পরিবেশে। চারদিকে জঙ্গল দিয়ে ঘেরা, দেখলেই গা শিউরে ওঠে। এই সেই বাগানবাড়ি আজও একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, যেন ভেতরে কেউ নেই, শুধু নীরবতা আর ভয় মিশে আছে চারপাশে। দরজা খুলে আলফি ঘরের ভেতর প্রবেশ করে। ভেতরে ঢুকে তার চোখে পড়ে এক পুরানো হারমোনির দিকে। ওটা দেখে তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তার মা তাকে ঠিক এই হারমোনিটাই বাজিয়ে শোনাতো। এরপর আলফি খেয়াল করে ঘরের এক কোণে একটা দরজা আছে। দরজাতে তালা লাগানো আর তাতে রঙিন কাগজে কিছু অদ্ভুত লেখা ঝোলানো, কিন্তু আলফি কিছুতেই সেই লেখাগুলো বুঝতে পারে না। যখন আলফি দরজাটা খোলার চেষ্টা করে ঠিক তখন সে স্পষ্টভাবে শুনতে পায় কেউ একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আলফি লুকিয়ে দেখার চেষ্টা করে যে এখানে কে আছে। তখন সে দেখতে পায় তার এখানে আসার আগেই তার বাবার দ্বিতীয় স্ত্রী আর সৎ ভাই বোনেরা এই বাড়িতে এসে গেছে। তারা এসেছে এই বাড়িতে কোনো সম্পদ আছে কিনা এটা দেখার জন্য, আর সুযোগ পেলে এই বাড়িটা বিক্রি করে দিবে। কিন্তু রুবেন তাদের থামিয়ে দিয়ে বলে, এই বাড়িটা আমরা বিক্রি করতে পারবো না, কারণ এই বাড়িটা আলফির নামে। এই কথা শোনার পর আলফি আর লুকিয়ে থাকে না, সে ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ায়। এরপর রাতে দেখা যায় সবাই বসে আলোচনা করছে। এখানে আমরা লাক্সমির ছোট মেয়ে নারাকে দেখতে পাই। তখন লাক্সমি আলফিকে জিজ্ঞেস করে, তুমি এই বাড়িতে আসলে কেন? আলফি সহজভাবে বলে, আমি এমনি এখানে এসেছি। তখন লাক্সমি বলে, তোমার বাবা তো হাসপাতালে, এখন আমাদের অনেক টাকা দরকার। এই বাড়িটা বিক্রি করে দেওয়াটা এখন খুব প্রয়োজন, কারণ হাসপাতালের বাকি খরচ আমাদের মিটাতে হবে। এরপর এখানে এক কথায় দু কথায় তাদের মধ্যে তর্ক শুরু হয়। এক সময় লাক্সমি রেগে গিয়ে আলফিকে থাপ্পড় দেয়, আর আলফিও রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রুবেন তখন তার মাকে বলে, তোমার সমস্যা কি মা? তুমি কি শুধু সবসময় ঝামেলা করতে আসো এখানে? এখানে আমরা বুঝতে পারি রুবেন ছেলেটা অনেকটাই ভালো, সে চায় না তাদের মধ্যে কোনো ঝামেলা হোক। রুবেন আলফিকে সৎ বোন হিসাবেও দেখে না, বরং তাকে নিজের বোনের মতোই ট্রিট করে সবসময়। সেদিন রাতে রুবেন আলফির জন্য কিছু খাবার নিয়ে আসে। তারপর আলফিকে বলে, আমার মায়ের আচরণের জন্য আমি সত্যি দুঃখিত, তুই কিছু মনে করিস না। আমার মা আগে এমন ছিল না। যখন থেকে আমাদের টাকার সমস্যা শুরু হয়েছে তখন থেকেই মা একটু বেশি রেগে যায়। আমি চাই আমরা সব সময় মিলেমিশে একসাথে থাকি, যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় আমাদের মধ্যে। তো এরপর রুবেন রুম থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় মায়া রুবেনকে হাত তুলে দিয়ে বলে, চল দরজাটা ভেঙে ফেলি। আলফি প্রথমে যে দরজাটা দেখেছিল মায়া সেই দরজাটা ভাঙা
ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। মায়া ভেবেছে হয়তো সেই রুমের ভেতরেই কোনো সম্পদ লুকানো আছে, তাই সে দরজাটা ভাঙার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আলফি আরেকটা রুমে ঢোকে। ভেতরে গিয়ে সে অনেক কুফরি করা সরঞ্জাম দেখতে পায়, নানা রকম অদ্ভুত জিনিস, যার মধ্যে একটা ভয়ঙ্কর ভাব লুকিয়ে আছে। এগুলো দেখে সে বেশ ভয় পেয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানেই আলফি তার ছোটবেলার একটা ছবি দেখতে পায়। ছবিটা দেখে তার শরীর কাঁপতে শুরু করে আর তার ভয় যেন আরো বেশি বেড়ে গেল। অন্য পাশে রুবেন দরজাটা খুলে ফেলে। তখন এই ঘর থেকে কিছু একটা বের হয়ে যায়, যেটা সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছে। এবং লিসমানা যে হসপিটালে রয়েছে সেই হসপিটালেও জানলা দিয়ে কিছু একটা প্রবেশ করে। আর অদ্ভুতভাবে লিসমানার রক্তবমি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তার মুখ থেকে কিছু চুল বের হয়ে আসে এবং এই চুলগুলা লিসমানার সারা মুখ পেঁচিয়ে ধরে আর তাকে একদম মেরে ফেলে। অন্যদিকে লাক্সমি রুবেনকে বলে, তুমি নিচে গিয়ে দেখে আসো সেখানে কি আছে। রুবেন নিচে যেতে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তার মা তাকে জোর করে নামতে বলে। রুবেন নিচে নামতে শুরু করলে পিছন থেকে আলফি ডেকে বলে, রুবেন তুই নিচে রুমে যাস না, সেখানে কিছু সমস্যা আছে। লাক্সমি তখন আলফিকে বলে, তুমি যদি আমাদের সাহায্য করতে না চাও তাহলে অত্যন্ত আমাদের কাছে বাধা দিও না। ঠিক তখনই নারা তার মায়ের পিছনে কাউকে দেখতে পায়। নারা ভয় পেয়ে বলে, মা তোমার পিছনে কেউ আছে। লাক্সমি ভয়ে নিচের দিকে তাকালে দেখে একটা ভয়ানক হাত তার পা ধরে আছে। সেটা দেখার সঙ্গে সঙ্গেই হাতটি লাক্সমিকে টেনে রুমের ভেতরে নিয়ে যেতে শুরু করে। সে বাঁচার জন্য ফ্লোর শক্ত করে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তার নখ উঠে যেতে থাকে। রুবেন তার মাকে বাঁচানোর জন্য টেনে ধরে, কিন্তু কোনো লাভ হয় না। সেই অদৃশ্য হাত তাকে রুমের ভেতর টেনে নিয়ে যায়। মায়া যখন তার মাকে বাঁচানোর জন্য সেই রুমে ঢুকতে যাবে তখন রুবেন তাকে বাধা দেয়। রুবেন বলে, না মায়া তুই ভেতরে যাবি না, একটু আগেই তো আমরা সবাই দেখতে পেলাম একটা অদৃশ্য হাত মাকে রুমের মধ্যে টেনে নিয়ে গেছে। ঠিক তখনই সেই রুম থেকে হঠাৎ লাক্সমি বেরিয়ে আসে, কিন্তু এবার সে আর মানুষ নেই। এক ভয়ঙ্কর রূপ নিয়ে মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সে মায়ের গায়ে বমি করতে থাকে। মায়া প্রাণপণের চেষ্টা করে নিজেকে তার মায়ের হাত থেকে বাঁচাতে, কিন্তু কোনোভাবেই পারছিল না। ঠিক সেই সময় আলফি এসে একটা হাতুড়ি দিয়ে লাক্সমির মাথায় জোরে আঘাত করে। আর তখনই দেখা যায় লাক্সমি সম্পূর্ণ এক ভয়ানক শয়তানে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু এখানেই শেষ না, সে হঠাৎ উঠে দাঁড়ায়, তারপর উল্টো হয়ে দেওয়ালের উপর উঠে যায়। তার চোখ একদম কালো হয়ে উঠেছে আর ভয়ঙ্কর কণ্ঠে সে সবাইকে বলে, দায় পরিশোধ করতে হবে জীবন দিয়ে। এখন এই শয়তানটা দায় বলতে কি বুঝাচ্ছে তাই আমরা একটু পরেই জানতে পারবো। এরপর লাক্সমি রুম থেকে বেরিয়ে যায়। দেখা যায় মায়ের উপর আক্রমণের সময় লাক্সমি মায়ের হাতে কামড় দিয়েছিল। আলফি দ্রুত এসে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। ওই সময় আবার নারা কোথায় থেকে যেন একটা অদ্ভুত পুতুল নিয়ে আসে। পুতুলটা দেখে সবাই যেন কেমন একটা অনুভব করে। মায়া নারাকে বলে, এটা কোথায় থেকে পেলি, যা এটা ফেলে দিয়ে আয়। এরপর রুবেন আলফিকে নিয়ে বাইরে বেরিয়ে যায় তাদের মাকে খুঁজতে। রুবেন বলে, হুট করে মায়ের কি হয়ে গেল, মা কোথায় চলে গেল। তারা বাড়ির আশেপাশে খুঁজেও তাদের মাকে পায় না। তারপর বাইরে গিয়ে তারা দেখতে পায় তাদের গাড়ি কেবল ছিঁড়ে রাখা আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তারা ভাবে তাদের গাড়ির তার কে ছিঁড়ে দিল। এক পর্যায়ে তারা কোনো উপায় না পেয়ে আবার রুমে ফিরে আসে। রুমে ফিরে এসে আলফি রুবেনকে বলে, দেখ মায়ের অবস্থা ভালো নয়, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই চেষ্টা করে দেখ কাউকে ফোন করতে পারিস কিনা যারা আমাদের সাহায্য করতে পারবে। আর আমি মায়েকে নিয়ে যত দ্রুত সম্ভব জঙ্গলের রাস্তা দিয়ে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করব। এরপর দেখা যায় আলফি মায়েকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মাটির পথ একেবারে কাদা হয়ে গিয়েছে। হাঁটতে খুব কষ্ট হচ্ছিল তাদের। হঠাৎ তারা লক্ষ্য করলো তাদের সামনে কেউ বসে আছে। লাইটের আলোতে দেখা গেল তার মা লাক্সমি। মায়া তার মাকে ডাকটা দিতে গেলেই আলফি দ্রুত তার মুখ চেপে ধরে, কারণ আলফি জানে এখন তার মা শয়তানে পরিণত হয়েছে। যদি লাক্সমি তাদের এখানে ধরে ফেলে তাহলে তাদের প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে। তবুও লাক্সমি বুঝতে পেরেছে এখানে কেউ আছে। এদিকে আলফি ও মায়া লুকিয়ে পড়ে। আলফি হাতুড়ি নিয়ে লাক্সমিকে মারার জন্য এগিয়ে যায়। তখন মায়া আলফির ব্যাগে একটা ডায়েরি দেখতে পায়, আর ডায়েরিতে ভয়ানক কিছু ছবি আঁকানো ছিল। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো দিয়ে জাদুর মাধ্যমে বা কুফুরির মাধ্যমে কাউকে মারা হবে। এটা দেখে মায়া বুঝে যায় হয়তো আলফি তাকে এই জঙ্গলে মারার জন্য নিয়ে এসেছে। তখন মায়া আলফিকে বলে, তুই আমাকে মারার জন্য এই জঙ্গলে নিয়ে এসেছিস তাই না? আলফি বলে, না, তুই যেটা ভাবছিস সেটা একদম ঠিক না, কারণ এটা আমি আমাদের বাড়ির উপরতলা থেকে পেয়েছি। কিন্তু মায়া তার কোনো কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। মায়া দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, আর আলফিও তার পিছনে। কিন্তু আলফি মায়াকে আর খুঁজে পায় না। এদিকে রুবেন সাহায্য চাওয়ার জন্য তার গার্লফ্রেন্ড লিলিকে ফোন করে। সে লিলিকে সবকিছু খুলে বলে দেয়, আর সব শুনে লিলি সিদ্ধান্ত নেয় যাই হোক সে নিজে এখানে এসে রুবেনকে সাহায্য করবে। অন্যদিকে মায়াকে দেখানো হয় পালানোর সময় হঠাৎ সে তার সামনে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু এবার তার মাকে দেখতে আরো ভয়ানক লাগছে। তার জিহ্বা মুখ থেকে বের হয়ে আসছে, লম্বা হয়ে নিচের দিকে
ঝুলে পড়ছে। ঠিক সেই মুহূর্তে লাক্ষ্মী মায়ের দিকে ঝাঁপিয়ে পড়ে আর তাকে মারার জন্য আক্রমণ করে। সেখানে মায়া মেয়ের মধ্যে শুরু হয় তীব্র ধস্তাধস্তি। অনেকক্ষণ লড়াই চলার পর অবশেষে মায়া তার মাকে মেরে ফেলে। এদিকে লিলি যখন আসছিল পথে কাদায় তার গাড়িটা আটকে যায়। সে চেষ্টা করছিল গাড়িটা বের করতে। ঠিক তখনই সেখানে মায়া এসে উপস্থিত হয়। লিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো মায়া? মায়া হালকা হেসে বলে, আমি শুধু তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি রুবিনের সাথে দেখা করতে এসেছো তাই না? গাড়ির দরজা খোলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। লিলি কিছুটা স্বস্তি পেয়ে দরজা খুলতে যায়, কিন্তু দরজা খোলার মুহূর্তে সে লুকিং গ্লাসে দেখতে পায় মায়ের হাতে একটা হাতুড়ি। লিলি হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তোমার হাতে হাতুড়ি কেন মায়া? কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই মায়া ঝাঁপিয়ে পড়ে তার ওপর, আর মুহূর্তের মধ্যে লিলির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে তাকে মেরে ফেলে। আর এখানে সেই শয়তানটা মায়ের উপর ভর করেই কিন্তু এইসব কাজ করে বেড়াচ্ছে। এদিকে আলফি মায়াকে খুঁজে না পেয়ে অবশেষে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকেই সে রুবিনকে সেই ডায়েরিটা দেখায়। ডায়েরির লেখা পড়ে রুবিন একটু অবাক হয়ে যায়। আলফি তখন বলে, আমি মায়াকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। রুবিন রাগ মেশানো কণ্ঠে বলে, তুই তো মায়াকে ঘৃণা করিস, আমাদের সবাইকে ঘৃণা করিস, তাই বলে এমন অবস্থায় তাকে ফেলে চলে এলি কেন? আলফি চোখ নামিয়ে শান্তভাবে বলে, তুই ভুল ভাবছিস রুবেন, তোরা ভাবছিস আমি তোদের ঘৃণা করি, কিন্তু আমি আসলে সবচেয়ে বেশি ঘৃণা করি নিজেকেই। রুবেন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আলফি বলে, চিন্তা করিস না, কাল সকাল হলেই আমরা মায়াকে খুঁজে বের করব, তারপর এখান থেকে আমরা সারা জীবনের মতো চলে যাব। তখন রুবেন আলফিকে বলে, তাহলে আমরা এতক্ষণ কি করব? আলফি বলে, চল আমার সাথে নিচের রুমে যাই, সেখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের ভালোভাবে দেখা দরকার, হয়তোবা সেখান থেকে আমরা কিছু জানতে পারবো। এরপর তারা দুজন নিচের রুমে নেমে যায়। রুমে ঢুকেই রুবিন একটা ডায়েরি পায়। ডায়েরিটা খুলে দেখে ভিতরে অনেক ভয়ানক ছবি আঁকা। সেখানে আলফির মায়ের ছবি রয়েছে, আর ছবির নিচে বড় বড় করে অসংখ্যবার লেখা রয়েছে সরি। একজন মানুষকে যখন কুফরি করা হয় তখন যেসব জিনিস লাগে সবকিছুই এই ডায়েরিতে উল্লেখ করা রয়েছে। সবকিছু পড়ে রুবিন হতবাক হয়ে আলফিকে বলে, এগুলো দেখে তো মনে হচ্ছে লেসমানা মোটেও ভালো মানুষ ছিল না। তখন তারা ডায়েরিতে আরেকজন মহিলার ছবি দেখতে পায়। আলফি অবাক হয়ে বলে, রুবেন, এই মহিলাকে আমি সেদিন হাসপাতালে দেখেছিলাম। হাসপাতালে সেদিন লিফটে আমি এক মেয়েকে অনুভব করেছিলাম, এই সেই মেয়ে। এমনকি সেদিন যে মেয়েটা আমার উপর আক্রমণ করেছিল সেই একই মুখ এটা। এরপর তারা ডায়েরির পাতায় আরো নানা রকম কুফুরির মন্ত্র, নকশা আর প্রতীক দেখতে পায়, যেগুলো দেখে তাদের শরীর ভয়ে কেঁপে ওঠে। এরপর তারা আরেকটা ডায়েরি পায়। ডায়েরিটা দেখে তারা জানতে পারে সাধারণত এই ধরনের মহিলারা নিজেকে শয়তানের কাছে উৎসর্গ করে এবং সারা জীবন আল্লাহর বিপক্ষে গিয়ে শয়তানের উপাসী হয়ে থাকে, এবং সেই শয়তানের কাছ থেকে তারা কিছু বিশেষ ক্ষমতা পায় যা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। রুবেন এখানে বুঝতে পারছে না কেন লিসমানা এসব নোংরা কাজের সঙ্গে জড়িত ছিল। তখন আলফি ধীরে ধীরে রুবেনকে বলে, রুবেন, একটা বিষয় চিন্তা কর, লিসমানা হঠাৎ রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়, কিন্তু মাত্র 3 থেকে 4 বছরের মধ্যেই হুট করে আবার রাতারাতি দেউলিয়াও হয়ে যায়। এরপর সে আবার এখানেই ফিরে আসে। রুবেন অবাক হয়ে প্রশ্ন করে, সবকিছুর পিছনে তাহলে তোর মায়ের কি সম্পর্ক আছে? এমনকি আমার মাও এসবের সঙ্গে জড়িয়ে পড়েছে। ওই সময় অদ্ভুতভাবে আলফি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে নারা একা ঘুমাচ্ছিল। হঠাৎ কেউ ভয়ানক কণ্ঠে চিৎকার করে ওঠে, তুই অভিশপ্ত মেয়ে। ঠিক তখনই তার খাট অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল খাট এখন ভেঙে তছনছ হয়ে যাবে। এরপরেই তার উপর আক্রমণ করে একজন ভয়ঙ্কর শয়তান, আর এই শয়তানটাই সেই মহিলা যার কাছে লেসমানা গিয়েছিল, মানে প্রিস্টেস। নারা চিৎকার করতে করতে কাঁপতে থাকে। চিৎকার শুনে দ্রুত আলফি আর রুবেন সেখানে চলে আসে, কিন্তু শয়তানটা তখন তাদের উপরেও ঝাঁপিয়ে পড়ে। কোনোভাবে আলফি আর রুবেন সেই শয়তানের হাত থেকে নিজেদের মুক্ত করে নেয়। এরপর আলফি আবার অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে আবার সেই স্বপ্নটা দেখতে থাকে। আলফি নিজের মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল। হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আলফি দৌড়ে গিয়ে তার মাকে বাঁচানোর জন্য তার হাত ধরে ফেলে। সেই সময় আমরা দেখি তার মাকে ভয়ানক এক শয়তান নিচের দিকে টেনে নিচ্ছে। শয়তানটার চেহারা প্রায় প্রিস্টেসের মতোই। মাকে ধরে রাখার সময় আলফির হাত আঁচল লেগে কেটে যায়। এই কারণে আমরা প্রথম থেকেই আলফির হাত কাটা দেখতে পেয়েছি, এমনকি এখনো তার হাতে সেই দাগটি রয়েছে। এরপর দেখা যায় মায়া বাড়িতে ফিরে এসেছে। মায়াকে দেখে স্পষ্ট বোঝা যায় সে একদম নিজের বশে নেই। আস্তে আস্তে সে সেই রুমের দিকে এগিয়ে যায় যেখানে লেসমানা কুফরি করেছিল। মায়া সেখানে গিয়ে 5টি পুতুল দেখতে পায়। এই 5টির মধ্যে 4টি পুতুল একটি দড়ির সাথে বাঁধা রাখা রয়েছে, আর একটি পুতুল খোলা অবস্থায় আছে। এখানে এই 5টি পুতুল কেন রাখা রয়েছে তা আমরা পরে জানতে পারি। মূলত এই 5টি পুতুল রয়েছে
আছে 5 জন ব্যক্তির জন্য, আলফি, রুবেন, মায়া, নারা আর লাক্সমি। যেহেতু লাক্সমি মারা গিয়েছে তাই তার পুতুলটা আলাদা রাখা হয়েছে। সেই সময় কেউ পিছন থেকে ভয়ানক কণ্ঠে বলে ওঠে, মায়া তুমি কি আমার অনুসারী হতে চাও? তাহলে আমার সামনে হাঁটু গেড়ে বসো। মায়া তখন হাঁটু গেড়ে বসে পড়ে আর তার পিছনে আমরা দেখতে পাই ভয়ানক শয়তানকে, যার মুখ অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। এরপর দেখা যায় আলফির মা পিয়ানো বাজাচ্ছে। আলফি সেখানে এসে আস্তে করে বলে, মা আমি জানি এটা বাস্তব না, কিন্তু আমি তোমার সাথে সবসময় থাকতে চাই। মা তখন ধীরে ধীরে মাথা তোলে, তার চোখে এক অদ্ভুত ভয় মেশানো দৃষ্টি। ভয়ঙ্কর কণ্ঠে বলে, তুমি আমার সাথে থাকো আলফি, কারণ এখানে থাকতে আমার খুব ভয় লাগে। এখানে অনেক অন্ধকার, কেউ নেই, আমি একদম একা, আর আমার সাথে যা হয়েছে সেটা তোমার সাথেও হওয়া উচিত ছিল। এই কথাগুলো বলার সাথে সাথেই আলফির মা নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলতে শুরু করে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে আলফির চোখ বড় হয়ে যায়। একসময় যখন মুখের চামড়া পুরোটা ছিঁড়ে যায় তখন ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ানক শয়তান, প্রিস্টেস। কিন্তু প্রিস্টেস এমন ভয়ঙ্কর শয়তানে কিভাবে পরিণত হলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে নিজের মায়ের অবস্থা দেখে আলফি ভয়ে চিৎকার করতে শুরু করে, আর সেই চিৎকার শুনে ছুটে আসে মায়া আর রুবেন। তারা এসে আলফিকে ধরে শান্ত করার চেষ্টা করে। এরপর রাতে দেখা যায় তারা 4 জন একসাথে বসে আছে। আলফি তখনও দুপুরের ঘটনার পর থেকে গভীর ভয়ে কাঁপছে। সে ধীরে রুবেনের দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। রুবেন শান্ত গলায় বলে, আমি লিলিকে ফোন করেছিলাম, লিলি এখানে আসছে, আর আমরা মাকে না নিয়ে এখান থেকে যেতে পারবো না আলফি। আলফি তখন কাপা গলায় বলে, রুবেন আমার হাতের দিকে তাকা, দেখ আমার হাতের কি অবস্থা হয়েছে। এমনকি নারার আঙ্গুলগুলো পুষতে শুরু করেছে, ঠিক যেমনটা আমি লেসমানকে দেখেছিলাম। রুবেন তাদের হাতের সেই ভয়ঙ্কর অবস্থা দেখে কিছুটা হতভম্ব হয়ে যায়। তখন আলফি নিচু গলায় বলে, মনে আছে সেদিন রাতে তোর মা কি বলেছিল? দায় আমাদের জীবন দিয়েই পরিশোধ করতে হবে। আর যে মহিলাকে আমরা গত রাতে দেখেছিলাম সে আমার মায়ের রূপে এসেছিল, এখন সে আবার তোর মায়ের রূপ ধরেছে। সে কখনোই আমাকে আর নারাকে এখান থেকে বের হতে দেবে না, আর আমি জানি এখন আমাদের সঙ্গে কি ঘটবে। তখন মায়া তাদের উদ্দেশ্যে ভয়ঙ্কর কণ্ঠে বলে, তোরা এখান থেকে কেউ জীবিত যেতে পারবি না, তোদেরকে সে যেতে দিবে না। এই কথা বলেই মায়ের শরীর ভয়ঙ্কর ভাবে কাঁপতে শুরু করে। চারপাশে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়, ঘরের জিনিসপত্র একে একে ভাঙতে থাকে। হঠাৎ দেখা যায় সেই শয়তান বাহিরে এসে উপস্থিত হয়েছে। তারা বাঁচার জন্য মরিয়া হয়ে এখান থেকে পালাতে চাচ্ছিল। তখন রুবেন আলফিকে বলে, আলফি তুই এখানেই থাক, আমি মায়াকে খুঁজে নিয়ে আসছি। কিন্তু আলফি তাকে থামিয়ে দিয়ে বলে, রুবেন তুই মায়ের কাছে যাস না, মায়া এখন আর স্বাভাবিক নেই। কিন্তু রুবেন তার কোনো কথা শোনে না, সে মায়াকে খুঁজতে বের হয়। ঠিক তখন প্রিস্টিসের শয়তান তার উপর ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটা ছিল একদম ভয়ানক। তখন পিছন থেকে হঠাৎ মায়ের কণ্ঠে ভেসে আসে। মায়া রুবেনকে বলে, সে আলফি আর নারাকে চায় রুবেন। এরপর মায়া আরো বলে, আমি মাকে আর লিলিকে মেরে ফেলেছি, তুই ওই দিকে তাকা, দেখ সে তোর আর আমার জন্য অপেক্ষা করছে। রুবেন তাকিয়ে দেখে একটি দরজা একা একাই খুলে যাচ্ছে, আর দরজার পাশে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক প্রিস্টেস। মায়া তখন বলে, এটাই আমাদের একমাত্র সুযোগ লেসমানার দায় পরিশোধ করার। কিন্তু রুবেন তার কোনো কথায় রাজি হয় না। তখন মায়া নিজের কাছে থাকা একটা পুতুল বের করে এবং পুতুলটির একটি হাত ভেঙে দেয়। সাথে সাথেই রুবেনেরও হাতটিও ভেঙে যায়। রুবেন যন্ত্রণায় চিৎকার করে পালানোর চেষ্টা করে, কিন্তু মায়া এবার পুতুলের একটি পা ভেঙে দেয়, আর সাথে সাথে রুবেনেরও পা ভেঙে যায়। এরপর মায়া পুতুলের মাথা ধরে জোরে টানতে শুরু করে। রুবেনের ঘাড় ধীরে ধীরে অস্বাভাবিকভাবে লম্বা হতে থাকে, আর একসময় মায়া পুতুলের মাথা শরীর থেকে আলাদা করে দেয়, আর সেই মুহূর্তে রুবেনের মাথা তার শরীর থেকে পুরোটা আলাদা হয়ে যায়। মায়া রুবেনকে কুফরির মাধ্যমে মেরে ফেলে। এরপর মায়া আরেকটি পুতুল বের করে। এই পুতুলটা ছিল নারার। পুতুলটির মাধ্যমে নারাকে অন্য রুমে পাঠিয়ে দেয়। তারপর মায়া আরেকটি পুতুল বের করে। এই পুতুলটা ছিল আলফির। মায়া পুতুলের মাধ্যমে আলফিকে সেখানে আক্রমণ করে, মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে। আলফি যখন জ্ঞান ফিরে পায় সে আগের কিছু ভয়ানক দৃশ্য দেখতে পায়। এখানে প্রিস্টেস একটি পুতুল আগুনে ফেলে দেয়। তখন সেখানে লেসমানা আসে। তখন প্রিস্টেস তাকে বলে, তোমাকে যা বলেছিলাম সেগুলো এনেছো? লেসমানা বলে, আমি পারবো না, আলফি তো আমার মেয়ে। তখন প্রিস্টেস উত্তরে বলে, তুমি তো তোমার আগের স্ত্রীর সঙ্গে এটাই করেছো। পরবর্তীতে প্রিস্টেস বলে, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে, এটা তোমাকে করতেই হবে। আর এখানে আমরা বুঝতে পারি লেসমানা শয়তানের সঙ্গে এই চুক্তি করেছিল যে শয়তান তাকে ধনী করে দিবে, বদলে লেসমানাকে তার স্ত্রী ও তার মেয়েকে শয়তানের কাছে উৎসর্গ করতে হবে। কিন্তু লেসমানা এখন তার মেয়ে আলফিকে শয়তানের কাছে উৎসর্গ করতে চাচ্ছে না। প্রিস্টেস জোর করলে লেসমানা আলফির মাথার চুল প্রিস্টেসকে দিয়ে দেয়। সে চুল শুকিয়ে বুঝতে পারে এটা আলফির চুল না। তখন সে লেসমানাকে বলে,
তুমি আমার সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করলে লেসমানা? তখন লেসমানা দ্রুত একটা ছুরি বের করে তার বুকে ঢুকিয়ে দেয়। প্রিস্টেস তখন লেসমানার মাথার চুল ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলে আর তাকে অভিশাপ দেয়, তুই ভাবতেও পারবি না তোর সঙ্গে কি হবে, তুই সবকিছু হারাবি আর তোর রক্তের সম্পর্কের মানুষগুলো ভয়ানকভাবে মারা যাবে। এরপর লেসমানা বেলচা নিয়ে প্রিস্টেসের মাথায় আঘাত করে আর তাকে সেখানেই হত্যা করে এবং ওই ঘরেই তাকে মাটি চাপা দিয়ে দেয়। আর এই কারণেই প্রিস্টেস শয়তানে পরিণত হয়েছিল। আর এই সব কিছুই আলফি নিজের চোখে দেখছিল। তখন সেখানে মায়া চলে আসে এবং পুতুলের সাহায্যে আলফিকে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় আলফি খেয়াল করে মায়ার গলায় একটি পুতুল ঝুলছে। তখন আলফি বুঝে যায় এই পুতুলটাই মায়ের পুতুল। কৌশলে আলফি মায়ের গলা থেকে পুতুলটা নিয়ে নেয় আর মায়ের দিকে তাকিয়ে এক হাসি দেয়। মায়া তখন টের পায় তার পুতুলটা তার কাছে নেই। এরপর আলফি কোনো দ্বিধা না করে পুতুলটা আগুনে ফেলে দেয় আর ঠিক সেই মুহূর্তে মায়ের শরীরে আগুন ধরে যায়। মায়া আগুনে পুড়ে ধীরে ধীরে ছাই হয়ে যায়। এরপর আলফি ছুটে যায় নারার কাছে, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে প্রিস্টেস আবার সামনে উপস্থিত। তখন আলফি বুঝে যায় অভিশাপ এখনো শেষ হয়নি। সে দ্রুত গিয়ে প্রিস্টেসের কবর খুঁড়তে শুরু করে। কবর খুঁড়তে খুঁড়তে সেখান থেকে একসময় এক বিকৃত লাশ বেরিয়ে আসে। আলফি প্রিস্টেসের পেটের ভেতর থেকে সেই চুলগুলো টেনে বের করে আনে আর তারপর সেগুলো আগুনে ফেলে দেয়। আর মুহূর্তের মধ্যেই আলফির হাত থেকে সেই লাল দাগগুলো মিলিয়ে যায়। আলফি বুঝে যায় এখন অভিশাপ কেটে গিয়েছে। কিন্তু ঠিক তখনই প্রিস্টেসের শয়তানি আত্মা আবার এসে আলফিকে কবরের ভেতর টেনে নিয়ে যায়। আলফির সারা শরীর চুল দিয়ে পেঁচিয়ে ধরে, তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। আলফির তখন চোখ পড়ে ওই ছুরিটাতে, যে ছুরিটা দিয়ে একসময় লেসমানা প্রিস্টেসকে হত্যা করেছিল। তখন আলফি ছুরিটা নিয়ে সেই সমস্ত চুল কেটে ফেলে আর ঠিক সেই মুহূর্তে উপর থেকে নারা এসে আলফিকে টেনে তোলে উপরে আর কবরের ভেতর থেকে তাকে উদ্ধার করে। আর এখন সব অভিশাপ চিরতরে শেষ হয়ে যায়। এরপর তারা দুজন সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে আসে আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। আর এটা তো আপনারা শুধু একটা গল্প শুনলেন, কিন্তু এরকম অনেক ঘটনা আমার চোখের সামনেই ঘটেছে, যেখানে কালো জাদু বা কুফুরির মাধ্যমে অনেক মানুষকে আমি নিজের চোখে মরে যেতে দেখেছি, যেটা এই গল্পের থেকেও আরো বেশি ভয়ঙ্কর ছিল। আর আমার ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখে তারা অনেক সময় আমাকে কমেন্টে লিখে জানিয়েছে তাদের পরিবারের সাথেও এর থেকেও ভয়ানক ঘটনা ঘটেছে। সেই কথাগুলো না হয় আপনাদের অন্যদিন বলবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।